সূর্যসেন স্ট্রিটে কালিকাচকের উল্টো দিকে নির্মলা গেস্ট হাউসে আজ মানিকতলা বিধানসভার উপনির্বাচনে একটি বিজেপি প্রমুখদের রুদ্ধদ্বার বৈঠক ছিল। সেখানে উপনির্বাচনের একাধিক বিষয়ে আলোচনা করা হয় বলে জানা যাচ্ছে। সেখানে উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ছিলেন উপনির্বাচনের প্রার্থী মানিকতলা কল্যাণ চৌবে, উত্তর কলকাতা লোকসভার প্রার্থী বিজেপি নেতা তাপস রায়, ছিলেন উত্তর কলকাতা বিজেপির সভাপতি তমাগ্ন ঘোষ, এছাড়াও মানিকতলা উপনির্বাচনের বিভিন্ন প্রমুখেরা। একটা লোকের নামে 12টা কেস, তার মধ্যে 3টে মার্ডার কেস, এবং এর আগেও কিভাবে আমরা শুনেছি কোথাও খাপ পঞ্চায়েত হয়, এখানে তৃণমূল পঞ্চায়েত, সরাসরি টিএমসির নেতা এবং গুন্ডা মস্তান, পশ্চিমবঙ্গকে মুসলিম রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হামিদুর রহমানের সবচেয়ে বড় হাতিয়ার। আমি মুখ্য সচিবকে লিখব কোচবিহারের অপরাজিতার ঘটনা এবং চোপড়ার মেহরুন্নেসার ঘটনা, এই দুটো ঘটনাই সিবিআই কে ট্রান্সফার করার জন্য বাংলার মহিলা মুখ্যমন্ত্রী যেন রেকমেন্ড করেন। আমি মুখ্য সচিবকে লিখব, যদি গ্রহণ না করেন এই মামলা দুটো ট্রান্সফার করার জন্য যে আইনের আশ্রয় নিতে হয় প্রয়োজন হলে তাই না। এরকম বহু ঘটনাই পশ্চিমবাংলায় ঘটেছে বা ঘটছে, এগুলো কোন কারণে সামনে এসে গেছে। আপনার একই একই ঘটনা আপনার কলকাতার খুব কাছে ক্যানিং থেকে শুরু করে ভাঙড় থেকে শুরু করে অনেক এলাকাতেই ঘটেছে, ঘটছে, এবং তৃণমূল থাকলে ভবিষ্যতেও ঘটবে। আজকে দেখা গেল যে বিজেপি বিধায়ক তারা বিক্ষোভ দেখাচ্ছিল এবং স্পিকার বলছেন কোনো পারমিশন নেই, তাও বিক্ষোভ দেখাচ্ছে। পারমিশন লাগবে না, পারমিশন লাগবে না। স্পিকার মহোদয় উল্টো দিকে দুজন রাজ্যপালের বিরুদ্ধে ধর্ণা এলাও করতে পারেন। বিধানসভাটা কি রাজভবনে? যদি তৃণমূলের ওই 2 বিধায়কের দম থাকে, রাজভবনের গেটে গিয়ে ধর্ণা দিচ্ছেন না। বিক্ষোভটা তো রাজ্যপালের বিরুদ্ধে, তাহলে বিধানসভায় কি? আর বিধানসভাটা কি তৃণমূল কংগ্রেসের অফিস না মাননীয় অধ্যক্ষের ওটা পার্সোনাল প্রপার্টি? বিধানসভাটা হলো পশ্চিমবঙ্গে যারা ল মেকার তাদের জায়গা এবং গণতন্ত্রের একটি বৃহৎ পীঠস্থান। স্বাভাবিকভাবে এক যাত্রায় তো পৃথক ফল হতে পারে না। উইদাউট স্লোগান, উইদাউট অবস্ট্রাক্টিং এনি রোড, যদি পিসফুল ডেমনস্ট্রেশন ওদের দুজন দিতে পারে, আমাদেরও 4-5 জন মহিলা এমএলএ দিতে পারে, কি চলবে? আমরা একটু পরে সিদ্ধান্ত নেব। কন্টিনিউ করার ইচ্ছা আছে এবং পশ্চিমবঙ্গ মহিলা কমিশন যারা ঘুমাচ্ছেন তাদের কাছেও দরবার করার প্ল্যানিং হচ্ছে, এবং পার্টি নির্বাচিত জনপ্রতিনিধি সবাই বৃহত্তর ভাবে নামার পরিকল্পনা আমরা নিচ্ছি। এর বাইরেও আমি মুখ্য সচিবকে লিখবো, দুটো মামলা সিবিআই কে হ্যান্ড ওভার করে দিব, কারণ পুলিশের এখানে কি রোল সবাই জানে। তাই তার পরবর্তী ধাপে এই তাজামুলের মতো মানে বর্বর চিহ্নিত গুন্ডা হামিদুর রহমানের মানে সেকেন্ড হ্যান্ড যাকে বলা যেতে পারে, এইরকম যারা লুক্কায়িত শাহজাহান এখনো পশ্চিমবঙ্গে আছে, তাদের বিরুদ্ধে আমাদের সর্বাত্মক লড়াই চলবে। রাজ্যপালে কি করে উদ্যোগ দিয়েছেন চোপড়ার ঘটনা নিয়ে, এবং সেখানে বলেছেন যে জঙ্গলেও যদি এই ধরনের কোনো ঘটনা দেখা যাচ্ছে, মানে মজা করার ক্ষেত্রে এই ধরনের ঘটনা দেখা যায়, সরাসরি কিন্তু পুলিশের বিরুদ্ধে আমল করেছে। এবং কালকে উনি যাচ্ছেন স্পট ভিজিট করে, দিল্লি থেকে সরাসরি চোপড়ায় যাবে স্পট ভিজিট। সরাসরি পুলিশকে স্পট ভিজিট করলে লক্ষ্মীপুরে মহামান্য রাজ্যপাল কিছু পাবেন। লক্ষ্মীপুরটাকে বা চোপড়াটাকে হামিদুর রহমান কার্যত ভারতের মধ্যে আরেকটি রাষ্ট্র বানিয়ে রেখেছে। কালকে মহামান্য রাজ্যপাল মহোদয় ওখানে, আমার বিশ্বাস, আমি তো এলাকা চিনি,
তিনি খুব বেশি উইটনেস পাবেন না, কারণ এবারেও লোকসভা নির্বাচনে কি হারে ওখানে ছাপ্পা হয়েছে এবং প্রায় 1 লক্ষের বেশি ভোট লিড ওখানে গোপাল লামা, যে তৃণমূলের প্রার্থী, এবং পঞ্চায়েতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন করেছে এই তাজা মুর্দা। নমিনেশন করতে দেয়নি, একদিনে 3 থেকে 4 জন মার্ডার হয়েছে বিরোধী দলের লোকেরা, বিজেপির নয়, অন্য বিরোধী দলের লোকেরা, যাদের নেতারা দিল্লিতে ইন্ডি জোটে আছে তাদের লোকেরা। ওখানে দোস্তি, এখানে কুস্তি। অতএব মহামান্য রাজ্যপালের উদ্যোগ ভালো, কিন্তু এর একটা শেষ দেখে ছাড়তে হবে। আর পশ্চিমবাংলায় প্র্যাকটিক্যালি গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বিগত 1 দশকেরও বেশি সময় ধরে জুডিশিয়ারি একটা গুরুত্বপূর্ণ রোল নিয়েছে। আপনি যদি 2007-এর জাজমেন্ট গুলো দেখেন, সেই সিঙ্গুরের তাপসী মালিকের জাজমেন্ট বলুন, 14ই মার্চের নন্দীগ্রামের গণহত্যার জাজমেন্ট বলুন, রিজওয়ানুর রহমানের কেসের জাজমেন্ট বলুন, পরবর্তীকালে নেতাই গণহত্যার জাজমেন্ট বলুন, প্রত্যেকটা ক্ষেত্রে জুডিশিয়ারি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এবং এখানেও রামপুরহাটের বকটুই থেকে শুরু করে, হাঁসখালি থেকে শুরু করে পশ্চিমবাংলায় এখনো যেটুকু ডেমোক্রেসি আছে, সেই আমাদের মতো ল মেকারদের কথাই বলুন, এমপি এমএলএ, ব্যুরোক্রেসির কথাই বলুন, মিডিয়ার কথাই বলুন, বা জুডিশিয়ারির কথাই বলুন, ডিউ টু জুডিশিয়ারি আছে। অন্য কারোর কোনো ভূমিকা নেই, যে ভূমিকা অন্যদের নেওয়া উচিত যারা সাংবিধানিক বডি হোল্ড করছেন, কাস্টোডিয়ান। আমি সরি টু সে, উইথ হেভি পেন আমি বলতে বাধ্য হচ্ছি যে তাদের অনেক কিছু করার থাকলেও তারা করেন না। আমি মাননীয় গভর্নরকে বলবো, কালকে ফিরে এসে তিনি সরাসরি যেন সেন্ট্রাল গভর্নমেন্টকে লেখেন যে পশ্চিমবঙ্গে 355 করে মমতা ব্যানার্জি ভোটে জিতেছেন 21 সালে, তার নির্বাচন 26-এ আছে, তাকে 26 অব্দি মুখ্যমন্ত্রী থাকতে দেওয়া হোক। তার অর্থনৈতিক প্রশাসনিক ক্ষমতায় হাত দেওয়ার দরকার নেই, তার কাছ থেকে পুলিশটাকে কেড়ে নাও। দিস ইজ দ্য হাই টাইম। 355 রেকমেন্ড করে, উপদ্রুত ঘোষণা করে মণিপুরের মতো সমস্ত থানাগুলোকে নিয়ে নেওয়া উচিত এবং এখানে পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডারের অ্যাডভাইসার নিয়োগ করে দেওয়া উচিত। যেমন মণিপুরে এক্স ডিজি সিআরপিএফ কুলদীপ সিং আছেন, এখানেও কোনো কম্পিটেন্ট অফিসার যারা কাশ্মীর থেকে শুরু করে অনেকগুলো অপারেশনে সাকসেস হয়েছেন, তাদের মতো কাউকে এখানে ল অ্যান্ড অর্ডারের অ্যাডভাইসার করে, পার্টিকুলারলি আমাকে নাম চাইলে আমি দিয়ে দেবো, 40 থেকে 50টা পুলিশ স্টেশন এরিয়া এখানে ল অ্যান্ড অর্ডারকে পুরো সিজ করে নেওয়া উচিত। কারণ 355 অ্যাজ এ হোল রাজ্যে লাগানো যায় না, কতগুলো পার্টিকুলার এরিয়াকে মার্ক করে লাগানো যায়। সে মার্ক করে লাগানোর মতো ফিট কেস পশ্চিমবঙ্গে তৈরি হয়ে গেছে। তাই গভর্নর সাহেবকে বলবো, উইথ স্পেসিফিক রেকমেন্ডেশন, আপনি চাইলে পারেন, ইউ আর দ্য কনস্টিটিউশন হেড অফ দি স্টেট, আপনি প্রপার রেকমেন্ডেশন কালকে ফিরে এসে করুন, আমরা আপনার সাথে আছি। কিন্তু আপনি এটা আপনাদের মামলার পরিপ্রেক্ষিতে যে কোনো ভিডিও ফুটেজ, মোবাইল ফোন, যে কোনো সিসিটিভি ফুটেজ, তাকে এভিডেন্স অ্যাক্টের বাইরে ছিল, সেগুলো হয়ে গেছে। এটা খুব খুব মানে স্টিপুলেটেড টাইমের মধ্যে যারা নির্দোষ তারা স্বস্তি পাবে, আর যারা দোষী গিল্টি তারা পানিশমেন্ট পাবে। এই দুটো জিনিস থাকার জন্য পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি যে ব্যবসাটা এখানে চালিয়েছেন 13 বছর ধরে, এনডিপিএস এর কেস, 307 এর কেস, নানা ধরনের কেস, এই ব্যবসাটা গুছিয়ে যাবে, এটা মমতা ব্যানার্জি জানেন ভালো করে, তাই তিনি এর বিরোধিতা করছেন। যখন আইন পাস হয় পার্লামেন্টের দুটো ফ্লোরে অপোজিশন করেন, ঘুমাচ্ছিলেন তখন, আর এখন যখন আইন এনফোর্স হচ্ছে তখন এগুলো করতে চাচ্ছেন। এটা তো এখন ইরেলিভেন্ট হয়ে গেছে, আজকে এনফোর্স হয়ে গেছে। বাকি আজকে অনারেবল হোম মিনিস্টার, যিনি এই ধরনের সিদ্ধান্তের
মেন আর্কিটেক্টর তিনি বলেছেন বাকিগুলো 15 আগস্টের মধ্যে তিনি সবটা রোল আউট করে দেবেন এবং সুপ্রিম কোর্টকে কনফিডেন্সে আপনি আজকে দেখেন সিভিল ভলেন্টিয়ার হাতে লাঠি নিয়ে রোগীর আত্মীয়দের মারছে ন্যাশনাল মেডিকেল ঘটনা যে সব জায়গায় সিভিল ভলেন্টিয়াররাই করে, ভোটও করলো সিভিল ভলেন্টিয়ার। না না, এরা বিচার মানে না তো। মুখ্যমন্ত্রী তো সরাসরি বলেছেন ওবিসি রিজার্ভেশন নিয়ে জাজমেন্টের পরে, যা আমি মানি না, আমি মানি না। এবং তারপরেও সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, হাইকোর্টের চিফ জাস্টিসের সঙ্গে মিটিং করে জ্ঞান দিচ্ছেন যে জুডিশিয়ারিকে নিরপেক্ষ হতে হবে। কি নিরপেক্ষ হতে হবে? আপনি একমাত্র পলিটিক্যাল পার্সন আফটার ইন্ডিপেন্ডেন্স যাকে মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্র ফাইন করেছেন 5 লাখ টাকা, বা আপনাকে 5 লক্ষ টাকা নিজের অ্যাকাউন্ট থেকে দিতে হয়েছে। ক্যালকাটা বার অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্টে টাকা আছে 5 লক্ষ টাকা। আপনি একমাত্র লোক, এত বড় স্ট্রিকচার এবং পানিশেবল মানে জাজমেন্ট, এবং তার উনি আপিল করতে পারেননি সুপ্রিম কোর্টে। 5 লক্ষ টাকা ওনাকে দিতে হয়েছে স্টিপুলেটেড টাইমের মধ্যে। অতএব উনি ঘোষণাই করেছেন, আমি মানি না। আজকে পশ্চিমবঙ্গে একটাও চাকরি হবে না। কেন হবে না? তার কারণ হচ্ছে 2010 সালে পর থেকে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে। আপনি ওবিসি রিজার্ভেশন দিয়ে রেখেছেন 6-4, ওবিসি এ আর বি। ওবিসি রিজার্ভেশন ছাড়া 100 পয়েন্ট রোস্টার ছাড়া আপনার রিক্রুটমেন্ট হবে না। আপনি বলছেন আমি ডিভিশন বেঞ্চের কলকাতা হাইকোর্টের জাজমেন্ট মানি না। সুপ্রিম কোর্টে কবে যাবেন কিনা আমি জানি না। যতক্ষণ না সুপ্রিম কোর্ট থেকে আপনি এটা স্টে করতে পারছেন বা নাল ভয়েড করাতে পারছেন, ততক্ষণ এই জাজমেন্ট থাকবে এবং কোনো রিক্রুটমেন্ট হবে না। এত গোয়ার তুমি কেন আপনার? অর্থাৎ যে সরাসরি বলে আমি হাইকোর্টের জাজমেন্ট মানি না, তার কাছে রাজশেখর মান্তার জাজমেন্ট দিয়েছে। না না, আমি আপনাকে বলি, ইতিমধ্যে মাননীয় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি অ্যাট্রোসিটি এগেনস্ট ওমেন, চাইল্ড এবং মাইনরিটিস যেটা বলতে পারেন। ল অ্যান্ড অর্ডার তো স্টেট সাবজেক্ট। আপনি অ্যাজ এ হোল ল অ্যান্ড অর্ডার নিয়ে তো কেন্দ্রের ডাইরেক্ট হস্তক্ষেপ করার কিছু নেই। এমনিতে বড় জোর রিপোর্ট চাইতে পারে। লিমিটেশনটা বুঝতে হবে। ভারতবর্ষে যে সরকার চলে তারা সংবিধান মেনে চলে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী কখনো বলে না যে রাষ্ট্রপতি ভবনে যাওয়া যাবে না। এখানকার মুখ্যমন্ত্রী বলেন যে রাজভবনে যাওয়া যাবে না। অতএব কনস্টিটিউশনাল বডিকে দেশের সবাই রেসপেক্ট করে, ইনি দেন না। তো ওখানে লিখে বলে তো কোনো লাভ হবে না। যেখানে বললে লাভ হবে সেটা আমি জানি। একটা রাস্তা, একটা বিধানসভার ফ্লোর, আর একটা জুডিশিয়ারি। 3টে জায়গায় লড়াই করলে লাভ হবে, 3টে জায়গায় লড়াই হবে। লড়াই হচ্ছে বলে সিপিএম কংগ্রেস অপ্রাসঙ্গিক, বিজেপি ফরমেটেবল, ডিপেন্ডেবল অ্যান্ড স্ট্রং অল্টারনেট। উনি জল মিশিয়ে 2,71,00,000, আমরা জল না মিশিয়ে 2,33,27,000। তার দিল্লি ভারতবর্ষের বাইরেও নয়, আমি এক্সএমপিও করি। কখন যাব কখন আসবো যেটা দরকার মিডিয়াকে জানাবো। আপনাদের ওগুলো গল্প করার মতো ওগুলো অনেকে করে। এয়ারপোর্টের সামনে মিডিয়া ডেকে রাখে, এয়ারপোর্ট থেকে বেরোন, আমি সব কারবার করি। যেটা দরকার বলি, কোঅপারেট করি, যেটা দরকার নেই আপনার জানার হতো। আমার তো নিজস্ব কিছু কাজ থাকে, কিছু আছে যেটা পুলিশের মিথ্যাচার বন্ধ হয়ে যায়। এভিডেন্স অ্যাক্টে যা বলে গেছে, এই যে ফলস কেস হয়, আমার নামে যে 45 কেসেস, এই কেস তো দাঁড় করাতে পারবে না। অনন্তকাল ধরে চার্জশিট না দেওয়া, কোর্টে কেস ডায়েরি প্রডিউস না করা, এ তো টাইম মেনে দিয়েছে যে 3 দিনের মধ্যে সিডি দিতে হবে, 1 মাসের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করতে হবে। এই যে তৃণমূলের যে পুলিশ কাস্টডিতে চাওয়া, অ্যান্টিসিপেটরি বেল চাইলে সিডি প্রডিউস না করা, অনন্তকাল ধরে চার্জশিট না দেওয়া, এভিডেন্স। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।